ড্রাইভার বলল, আপা কোথায় যাব? আনিকা বলল, আমার শরীরটা প্রচণ্ড খারাপ। আমাকে বারবার প্রশ্ন করে বিরক্ত করবেন না। আপনাকে তো বলেছি সন্ধ্যা 6টা পর্যন্ত আমাকে নিয়ে ঘুরবেন। শহরের বাইরে যাব আপা? বাইরে মানে কোথায়? গাজীপুর, শালবন কিংবা বিশ্ব রোড ধরে কুমিল্লার দিকে যেতে পারি। শহরের ভেতর ঘুরতে আপনার অসুবিধা কি? কোনো অসুবিধা নেই। শহরের ভেতরে যানজট, গাড়ি নিয়ে বসে থাকতে হয়। আপনার যেখানে ইচ্ছা যান, 6টার সময় বাসায় পৌঁছলেই হবে। আমার বাসা কলাবাগানে। আনিকা চোখ বন্ধ করল। তার শরীর হঠাৎ করেই বেশ খারাপ করেছে। বুকের ভেতর ধকধক শব্দ, নিঃশ্বাসে কষ্ট। নিঃশ্বাসের এই কষ্ট যখন হয় তখন খুব পানির তৃষ্ণা হয়, অথচ পানি খেতে গেলে বমির মতো আসে। আনিকার ধারণা তার বড় ধরনের কোনো হার্টের অসুখ হয়েছে। মেয়েদের জন্য হার্টের অসুখ খুব খারাপ। হার্ট দুর্বল মেয়েরা বাচ্চা নিতে পারে না। আনিকার এক বান্ধবীর হার্টের অসুখ ছিল। ডাক্তাররা তাকে বাচ্চা নিতে নিষেধ করে দিয়েছিলেন। ও এখন অস্ট্রেলিয়াতে। সেখানে তার বাচ্চা হয়েছে কিনা কে জানে। হবার কথা। অস্ট্রেলিয়ায় বড় বড় ডাক্তার আছে। তারা নিশ্চয়ই ওর হার্ট ঠিক করে ফেলেছে। আনিকার খুব বাচ্চার শখ। শখটা বাড়াবাড়ি রকমের বলেই তার ধারণা এই শখ তার কোনোদিন মিটবে না। এই পর্যন্ত তার একটি শখও মিটেনি। বড় বড় শখ তো অনেক পরের ব্যাপার। ছোটোখাটো শখও মিটেনি। স্কুল থেকে একবার ঠিক করা হলো সবাই মিলে ময়নামতিতে যাবে। বেশি দূর তো না। ঢাকা থেকে মাত্র 2 ঘন্টা লাগে। সে 70 টাকা চাঁদাও দিয়েছিল। যেদিন যাবার কথা তার আগের রাতে উত্তেজনায় সে ঘুমাতে পর্যন্ত পারেনি। সারা রাত ধরে উল্টাপাল্টা স্বপ্ন। যেমন সে কাপড় খুঁজে পাচ্ছে না। সকাল 9টার মধ্যে স্কুলে উপস্থিত হবার কথা। 9টা বাজতে মাত্র 5 মিনিট বাকি। যখন অতি সাধারণ একটা জামা পরে বের হলো তখন ঘড়িতে 10টা বেজে গেছে। সে স্কুলে যাবার জন্য কোনো রিক্সা পাচ্ছে না। কারণ সেদিনই রিক্সা হরতাল দেওয়া হয়েছে। গাড়ি ঠিকই চলছে, শুধু রিক্সা নেই। ময়নামতি শেষ পর্যন্ত যাওয়া হয়নি। আনিকার বাবা সকালে খবরের কাগজ পড়তে পড়তে হুঙ্কার দিলেন, কিসের শিক্ষা সফর? এইসব ফাজলামি আমি জানি। শিক্ষা সফরের নামে যেটা হয় তাকে বলে কুশিক্ষা সফর। কোথাও যেতে হবে না, ঘরে বসে টিভি দেখ। সামান্য ময়নামতি যাবার শখ যেখানে মেটে না, সেখানে নিজের বাচ্চা কোলে নিয়ে আদর করার শখও তার মিটবে না। অথচ সে বাচ্চার নাম পর্যন্ত ঠিক করে রেখেছে, ডাকনাম। ভালো নাম রাখবে ছেলের বাবা। ডাকনাম হচ্ছে, ছেলে হলে ক, মেয়ে হলে আ। কেউ যখন ছেলেকে জিজ্ঞেস করবে, বাবা তোমার নাম কি, ছেলে গাল ফুলিয়ে বলবে, আমার নাম ক। তোমার নাম ক? শুধু ক? হ্যাঁ। এই নাম কে রেখেছে? আমার মা রেখেছেন। তোমার কি আরও ভাই বোন আছে? আমরা 3 ভাই বোন। আমার আরও 2টো বোন আছে। ওদের নাম কি? একজনের নাম অ, একজনের নাম আ। আনিকা ঠিক করে রেখেছে তার 3টা ছেলে মেয়ে হবে। 3 খুব লাকি নাম্বার। ছেলে মেয়েরা 3জন আর তারা 2জন। সব মিলিয়ে 5জন। 5ও লাকি নাম্বার। আচমকা ব্রেক কষে গাড়ি থামল। আনিকা চোখ বন্ধ করে শুয়েছিল। সে চোখ মেলল। ফাঁকা অচেনা রাস্তা। মনে হচ্ছে শহর থেকে তারা অনেক দূর চলে এসেছে। আনিকা বলল, আমরা কোথায়? ড্রাইভার বলল, আশুলিয়ায়। আনিকা বলল, এটা আবার কোন জায়গা? উত্তরার কাছে। ভালো ভালো চটপটির দোকান আছে। আপা, চটপটি খাবেন? আনিকা বিরক্ত গলায় বলল, না, চটপটি খাবো না। আমি চটপটি খাওয়া টাইপ মেয়ে না। ড্রাইভার বলল, আপা, আপনারে একটা কথা বলি, কিছু মনে নিয়েন না। আনিকা জবাব দিল না। চোখ বন্ধ করে ফেলল। তার ধারণা জ্বর আরও বেড়েছে। তার উচিত বাসায় ফিরে সিটামল টাইপ কোনো ওষুধ খেয়ে শুয়ে পড়া। জ্বর কমাতে হবে। কাল সকাল 9টা থেকে অফিস। অফিস কামাই দেয়া যাবে না। ক্যাজুয়াল লিভ পাওনা নেই। সেকশন অফিসার সিদ্দিক সাহেব তাকে ভালো চোখে দেখেন না। সারাক্ষণ চেষ্টা, কিভাবে ভুল ধরবেন। কয়েকদিন আগে জ্যামে পড়ে অফিসে যেতে 1 ঘন্টা দেরি হয়েছে। সিদ্দিক সাহেব বলেছেন, আরে ম্যাডাম, আজ এত যে সকালে লাঞ্চ করে এসেছেন, তাই না? ভেরি গুড। নেক্সট টাইম শুধু লাঞ্চ করে আসবেন না, লাঞ্চের শেষে ঘুম দিয়ে আসবেন। দুপুরের ঘুম স্বাস্থ্যের জন্য ভালো। ড্রাইভার বলল, আপা, আপনাদের বিয়েটা হয় নাই? আনিকা বিরক্ত গলায় বলল, না। ড্রাইভার বলল, পুরুষ জাতের কোনো বিশ্বাস নাই। পুরুষ জাত বিরাট হারামি। আমিও হারামি। আমার জীবনেও এরকম ঘটনা আছে। আনিকা বলল, আমি আপনার জীবনের ঘটনা শুনতে চাচ্ছি না। আপনি গাড়ি চালান। গাড়ি চালানোর সময় এত কথা বলেন কেন? আপা, গান দেব? গান দিতে হবে না। আপনি বরং ফিরে চলুন, আমার শরীরটা ভালো লাগছে না। লেকের ধারে নামবেন না? আনিকা বলল, না, আমি লেক ফেক দেখি না। আমার এত শখ নাই। ড্রাইভার গাড়ি ঘোরালো। আনিকা বাসায় ফিরছে।
এটা ভাবতে তার নিজের কাছে খারাপ লাগছে। ঝগড়া খেঁচাখেচির মধ্যে পড়তে হবে, এর মধ্যে আবার সিনেমাও দেখা হবে। তার বাবা সিনেমার গানের দৃশ্যে মাথা ঝুলিয়ে তাল দিবেন, দেখে মনে হবে সঙ্গীতের বিরাট ওস্তাদ বসে আছেন, ওস্তাদ মতিউর রহমান খান। বাসায় না ফিরে অন্য কোথাও গেলে কেমন হয়? শওকতের বাসায় হঠাৎ করে উপস্থিত হয়ে তাকে চমকে দেয়া যায়। শওকত দরজা খুললেই সে বলবে, আমার খুব জ্বর, আজ আমি তোমার বাসায় থাকবো, তুমি আমার সেবা করবে, মাথায় জলপট্টি দিবে। শওকত হকচকিয়ে বলবে, কি পাগলের মতো কথা, রাতে আমার এখানে থাকবে মানে? আনিকা সহজ গলায় বলবে, স্ত্রী স্বামীর সঙ্গে থাকবে, এতে সমস্যা কি? শওকত আরও অবাক হয়ে বলবে, স্ত্রী মানে? তোমার সঙ্গে আমার বিয়ে কখন হলো? আনিকা বলবে, আজই তো বিয়ে হলো, মগবাজার কাজী অফিসে গিয়ে হলো। নাকি হয়নি? তাহলে বোধহয় জ্বরের ঘরে এসব মনে হচ্ছে। সরি, আমি চলে যাচ্ছি। এরকম মজার নাটক আনিকার মাঝে মাঝে করতে ইচ্ছে করে। অবশ্যই সে কখনোই করে না। সে ইচ্ছা সুখের মেয়ে না। ইচ্ছা সুখ হলো যা করতে ইচ্ছা করে সেটা করে সুখ পাওয়া। আনিকা হলো ইচ্ছা অসুখে মেয়ে, যা করতে ইচ্ছা করে না তা করতে পেরে অসুখী হওয়া। শওকতের বাড়িতে যাবার প্রশ্নই আসে না। তার উচিত প্রাণপণে শওকতকে ভুলে থাকবার চেষ্টা করা। সে এমন কিছু করে না যে তাকে ভেবে সারাক্ষণ কষ্ট পেতে হবে। মানুষটার বয়স হয়েছে 50। বাংলাদেশের মানুষদের গড় আয়ু 40। সেই হিসেবে 10 বছর বেশি বেঁচে ফেলেছে। তার ঘন্টা বেজে গেছে, যে কোনো সময় ফুরুত প্রাণ পাখি উড়ে যাবে। প্রাণ পাখি নিয়ে সুন্দর একটা গানও আছে। উড়িয়ে যায় রে প্রাণ পাখি 3 দরজা দিয়া, খবর আইছে প্রাণ পাখির আজ সন্ধ্যায় বিয়া। মানুষটার প্রাণ পাখি 3 দরজা দিয়ে বের হয়ে গিয়ে বিয়ে করতে যাবে। তখন আনিকার কি হবে? সে বিধবাদের সাদা শাড়ি পরে অন্য কোনো সেকেন্ড হ্যান্ড পুরুষের সন্ধানে বের হবে? তার জীবন কেটে যাবে সন্ধানে সন্ধানে, সেকেন্ড হ্যান্ড, থার্ড হ্যান্ড, ফোর্থ হ্যান্ড। শওকতের টাকা পয়সাও নেই, ঘরে টিভি নেই, গান শোনার যন্ত্র নেই। শোবার ঘরে একটা ফ্যান আছে, সেখান থেকে সারাক্ষণ কটকট ঘটঘট শব্দ হয়। মিস্ত্রি ডাকিয়ে যে ফ্যান সারাবে সে পয়সাও হয়তো তার নেই। মানুষটার বাসা ভাড়া করার সামর্থ্য পর্যন্ত নেই। অন্যের বাসায় থাকে, তার মামার বাসা। মামা মামি থাকেন দেশের বাইরে। তারা শ্যামলীতে 7 কাঠা জায়গা কিনে 2 কামরার টিনের একটা হাফ বিল্ডিং বানিয়ে শওকতকে পাহারাদার হিসাবে রেখে দিয়েছেন, যেন জমি অন্য কেউ দখল নিতে না পারে। মামা মামি দেশে ফিরে এই জমিতে বাড়ি করবেন। তারা যে কোনো দিন দেশে চলে আসবেন। তখন শওকতের কি হবে? মামা মামি অবশ্যই গলা ধাক্কা দিয়ে তাকে বের করে দিবে। সে যাবে কোথায়? কাক বক গাছপালা এঁকে কি কোনো মানুষ জীবন চালাতে পারে? শওকত একটা পেন্সিল হাতে নিয়ে একটানে একটা ছাগল এঁকে ফেলতে পারে। তাতে লাভ কি? ছাগল আঁকার দরকারটাই বা কি? ক্যামেরায় ছাগলের ছবি তুললেই হয়। অনেক দিন পর তার ছেলেটা তার সঙ্গে কয়েকদিন থাকবে। ভালো মন্দ কিছু যে সে এই ছেলের জন্য করতে পারবে তা তো মনে হয় না। বাচ্চা ছেলে মেয়েরা দিনরাত টিভি দেখতে চায়। তার উচিত ছোট হলেও একটা রঙিন টিভি কেনা, সুন্দর সুন্দর কিছু বিছানার চাদর কেনা, কিছু খেলনা কেনা। আনিকা ঠিক করে ফেলল, কাল অফিস থেকে ফেরার সময় শওকতের বাসায় যাবে। একটা খামে কিছু টাকা ভরে দরজার নিচ দিয়ে ফেলে দেবে। সাদা মুখবন্ধ খাম দেখে শওকত বুঝতে পারবে না টাকাটা কোত্থেকে এসেছে। বোঝার দরকারই বা কি? কত টাকা দেয়া যায়? 5,000। টিভি কিনতে চাইলে 5,000-এ হবে না, 10,000 দেয়া দরকার। আনিকার টাকা আছে। প্রতি মাসে এসে বেতনের টাকার একটা অংশ জমায়, বোনাসের টাকা পুরোটাই জমায়। 2,11,000 টাকা তার জমা আছে। টাকাটা সে জমাচ্ছে বিয়ের জন্য। নতুন সংসার শুরু করতে কত কিছু লাগে। প্রতিটি খুঁটিনাটি জিনিসের জন্য তো আর শওকতের কাছে হাত পাততে পারবে না। অবশ্য যদি শওকতের সঙ্গে তার বিয়ে হয়। আনিকা বাসায় ফিরল সন্ধ্যা 7টায়। তাকে দেখে তার মা মনোয়ারা ছুটে এসে বললেন, ভয়ঙ্কর ব্যাপার হয়েছে। এক লোক বাসায় টেলিফোন করে তোর বাবাকে হুমকি ধামকি করছে, গুন্ডাদের মতো মোটা গলা। তোর বাবা ভয়ে অস্থির, ভীতু মানুষ তো। আনিকা বলল, বাবাকে হুমকি ধামকি করবে কেন? মনোয়ারা বললেন, মিতুকে তোর বাবা মেরেছে, সেই খবর পেয়ে টেলিফোন। আমি তো কিছুই বুঝতে পারছি না। বাবা যদি তার মেয়েকে মারে, বাইরের লোক হুমকি ধামকি কেন করবে? মিতু কি বলে? সে বলে, আমি কিছুই জানি না। মিতু কোথায়? দরজা বন্ধ করে বসে আছে। অনেকক্ষণ ধরে দরজা ধাক্কাধাক্কি করছি, দরজা খুলছে না, সারা শব্দও করছে না। ঘুমের ওষুধ টষুধ কিছু খেয়েছে কি না কে জানে। তুই একটু দেখবি? আনিকা বলল,
আমি কিছু দেখতে দেখতে পারবো না। আমার জ্বর। আমি গরম পানি দিয়ে গোসল করে শুয়ে থাকবো। জ্বরের মধ্যে গোসল করবি কেন? গা ঘিন ঘিন করছে, এই জন্য গোসল করব। গোসল করতে করতে আনিকা শুনল তার মা মিতুর ঘরের দরজা খোলার জন্য খুবই চেষ্টা চালাচ্ছেন। মা, দরজা খোল, তোকে কেউ কিছু বলবে না। আচ্ছা যা, দরজা না খুললে খুলবি না। একটু কথা বল। তোর বাবাকে যে টেলিফোন করেছে, সেই ছেলেটাকে। মিতুর ঘর থেকে কোনো শব্দ আসছে না। রেবেকা ছেলের দিকে তাকিয়ে আছেন। ইমন বসে আছে মেঝেতে, তার হাতে কাঁচি, সামনে কিছু লাল নীল কাগজ, আইকাগাম। কাগজ কাটার চেষ্টা করছে, কিন্তু কাঁচে ঠিক মতো ধরতে পারছে না। অনেক বয়স্ক মানুষই কাঁচে ঠিক মতো ধরতে পারেন না। 9 বছর বয়সী একটা ছেলের পারার কথা না। রেবেকা একবার ভাবলেন ছেলেকে ডাক দিয়ে কাছে বসিয়ে কাঁচি ধরা শিখিয়ে দেবেন। তারপর মনে হলো প্রয়োজন নেই, শিখুক নিজে নিজে। ভুল করে করে শিখবে। থ্রো মিস্টেক্স উই লার্ন, এটাও অনেকে পারে না। অনেকে সারা জীবন ভুল করেই যায়, কিছুই শিখতে পারে না। রেবেকা ছেলের দিকে তাকিয়ে বললেন, হ্যালো। ছেলে মায়ের দিকে তাকিয়ে হাসল। তারপর কাগজ কাটা নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। ইমন কথা খুব কম বলে। সে চেষ্টা করে প্রশ্নের জবাব ইশারায় দিতে। যেসব প্রশ্নের জবাব ইশারায় দেয়া যাবে না, সেসব প্রশ্নের জবাব সে দেয়, তবে অনাগ্রহের সঙ্গে দেয়। কি বানাচ্ছ ইমন? চাইনিজ লণ্ঠন। চাইনিজ লণ্ঠন ব্যাপারটা কি? মা, তোমাকে পরে বলি। না, এখন বলো। চাইনিজ লণ্ঠন হলো এক ধরনের লণ্ঠন। লাল নীল কাগজ দিয়ে বানাতে হয়। ভেতরে মোমবাতি থাকে। চিমনির মতো লাল নীল কাগজ থাকে বলে রঙিন আলো হয়। রেবেকা খুশি হয়ে লক্ষ্য করলেন ছেলে এক নাগাড়ে অনেকক্ষণ কথা বলেছে। অনাগ্রহের সঙ্গে যে বলেছে তা না, আগ্রহের সঙ্গেই বলেছে। এটা খুবই ভালো লক্ষণ। স্কুলে ইমনকে ডিস্টার্বড চাইল্ড হিসেবে চিহ্নিত করা হয়েছে। স্কুল থেকে ঠিক করা এক সাইকিয়াট্রিস্ট ইমনকে দেখেছেন। তিনি বারবার বলেছেন কথা না বলা রোগ থেকে ইমনকে বের করে আনতে হবে। তার সঙ্গে প্রচুর কথা বলতে হবে। কৌশলে তাকে দিয়ে কথা বলাতে হবে। তবে কখনোই বুঝতে দেয়া যাবে না যে তাকে দিয়ে কথা বলানোর চেষ্টা করা হচ্ছে। এতে তার ডিফেন্স মেকানিজম আরও কঠিন হয়ে যাবে। ইমনকে যে বাংলাদেশে আনা হয়েছে তা সাইকিয়াট্রিস্টের পরামর্শেই আনা হয়েছে। সাইকিয়াট্রিস্ট বলেছেন সব শিশুরই একজন ফাদার ফিগারের অনুসন্ধান করে। মার কাছে সে চায় আশ্রয়, বাবার কাছে নেতৃত্ব, নির্দেশনা। এক সময় আমাদের আদি পূর্বপুরুষেরা ছোট ছোট দলে ভাগ হয়ে বনে জঙ্গলে অসহায় জীবনযাপন করত। নেতৃত্বের ব্যাপারটা তখনই গুরুত্বপূর্ণ হয়ে গেছে। একজন ভালো নেতার দলে থাকলেই সার্ভাইভালের সম্ভাবনা বেড়ে যায়। অতি প্রাচীন এই ধ্যান ধারণা জিনের মাধ্যমে বর্তমান মানুষের মধ্যেও চলে এসেছে। এখনও মানুষ খোঁজে নেতা। সাইকিয়াট্রিস্ট ভদ্রলোক হাসি মুখে খুব গুছিয়ে কথা বলেন। তার প্রতিটি কথাই বিশ্বাসযোগ্য মনে হয়। ম্যাডাম, আপনি আপনার পুত্রকে কিছুদিনের জন্য হলেও তার বাবার কাছে ফেলে রাখুন। তার ফাদার ফিগার অনুসন্ধান তৃপ্ত হোক। কিছুদিন ফেলে রাখলেই হবে? কিছুটা তো হবেই। তার বাবা যদি বুদ্ধিমান হন তাহলে ছেলের সমস্যা ঠিক করে ফেলতে পারবেন। তার বাবা কি বুদ্ধিমান? হ্যাঁ, বুদ্ধিমান। তার অনেক কিছুর অভাব আছে, বুদ্ধির অভাব নাই। সাইকিয়াট্রিস্ট বললেন, সেই ভদ্রলোকের কি কি অভাব আছে একটু বলুন তো, নোট করি। তার প্রয়োজন আছে কি? হ্যাঁ, প্রয়োজন আছে। সে সবসময় নিজেকে গুরুত্বপূর্ণ মনে করে। আশেপাশের কাউকেই সে গুরুত্বপূর্ণ ভাবে না। সে মনে করে সে নিজে যা ভাবছে তাই ঠিক। সাইকিয়াট্রিস্ট হেসে বললেন, সব মানুষই কিন্তু এরকম, কেউ একটু বেশি, কেউ কম। এখন বলুন, এই ভদ্রলোককে আপনি কি ভালোবেসে বিয়ে করেছিলেন? হ্যাঁ। তার কোন গুণটি দেখে ভালোবেসেছিলেন? রেবেকা ভুরু কুঁচকে রইলেন। প্রশ্নটার জবাব দিতে তার ইচ্ছা করছিল না। সাইকিয়াট্রিস্ট বললেন, আমার সঙ্গে কিছুক্ষণ সহজভাবে কথা বলুন। আপনিও যদি আপনার ছেলের মতন চুপ করে থাকেন তাহলে কিভাবে হবে? প্লিজ স্পিক আউট। তাকে কেন বিয়ে করলেন সেটা বলুন। আর্ট কলেজের একবার 4th ইয়ারের ছেলেদের এক্সিবিশন হচ্ছে। আমি কয়েকজন বন্ধুবান্ধব নিয়ে ছবি দেখতে গেছি। একটা ওয়াল পেন্টিংয়ের সামনে দাঁড়িয়ে আমি হতভম্ব। ছবিটা জঙ্গলের ছবি। গভীর জঙ্গলে একটি তরুণী মেয়ে এলোমেলো হয়ে শুয়ে আছে। গাছের পাতার ফাঁক দিয়ে আলো এসে পড়ছে মেয়েটির মুখে। খুবই সুন্দর ছবি, চোখ ফেরানো যায় না এমন ছবি। কিন্তু আমি হতভম্ব সম্পূর্ণ ভিন্ন কারণে। বনের ভেতর যে মেয়েটা শুয়ে আছে সে আমি। আমার চোখ, আমার মুখ, আমার মাথার চুল লালচে ধরনের। মেয়েটির মাথার চুলও সেই রকম।
আমি কিছু বলার আগেই আমার বান্ধবীরা চেঁচিয়ে বলল, এ কি, এটা তো তোর ছবি। আমি আর্টিস্টকে খুঁজে বের করলাম। তার চেহারা সুন্দর, কথাবার্তা সুন্দর, স্বপ্ন স্বপ্ন চোখ। কোনো একটা মজার কথা বলার আগে মানুষের মুখে যেরকম এক্সপ্রেশন হয়, তার মুখের এক্সপ্রেশন সেই রকম, যেন এক্ষুনি সে মজার কোনো কথা বলবে। আমি তাকে গিয়ে বললাম, আপনার ছবির এই মেয়েটি কি আমি? সে অবাক হয়ে বলল, আপনি হবেন কেন? আমি আপনাকে চিনি না। আপনি আমার ছবির জন্য মডেলও হননি। আপনি বলতে চান পুরো ছবিটা আপনি মন থেকে এঁকেছেন? না, আমি মন থেকে আঁকিনি। মধুপুর শালবনে রং তুলে নিয়ে গিয়েছি। ছবির কাঠামোটা সেখানে করা। মেয়েটির ছবি মন থেকে এঁকেছেন? জি। আপনি আপনার নিজের ছবির দিকে তাকান এবং আমার দিকে তাকান। তারপর বলুন, ছবির মেয়েটি এবং আমি দুজন কি একই ব্যক্তি? অস্বাভাবিক মিল তো আছেই। মিল কেন হলো? ছেলেটি তখন হেসে বলল, হয়তোবা কোনো না কোনোভাবে আপনি আমার কল্পনায় ছিলেন। আপনার সঙ্গে কল্পনার জগতে আমার পরিচয় আছে। মিল দেখে আপনি রেগে যাচ্ছেন কেন? আপনার তো খুশি হওয়া উচিত। আমি রেগে গিয়ে বললাম, আমি কেন খুশি হব? এই ছবিটা কেউ একজন কিনে নিয়ে গিয়ে তার ড্রয়িং রুমে সাজিয়ে রাখবে। আমি একজন মানুষের ড্রয়িং রুমে শুয়ে থাকব, যাকে আমি চিনি না। অন্যের ড্রয়িং রুমে আপনি শুয়ে থাকবেন কেন? আপনি ছবিটা কিনে নিয়ে যান, আপনার শোবার ঘরে টাঙিয়ে রাখুন। আপনি শুয়ে থাকবেন আপনার শোবার ঘরে। ছবির দাম কত? দাম লেখা আছে 15,000 টাকা। তবে আপনি যা দেবেন আমি তাই নিব। খুবই টাকা পয়সার টানাটানিতে আছি। একটা ছবি বিক্রি করতে না পারলে কলেজের বেতন দিতে পারবো না। খাওয়া দাওয়াও বন্ধ। আমি সেই দিনই 15,000 টাকা দিয়ে ছবি কিনলাম। আমার ইচ্ছা ছিল ছবি নিয়ে বাড়ি ফেরা। সেটা সম্ভব হলো না। যতদিন এক্সিবিশন চলবে ততদিন ছবি রাখতে হবে। তবে আমি ছেলেটার সঙ্গে একটা চাইনিজ রেস্টুরেন্টে লাঞ্চ করতে গেলাম। সেই লাঞ্চ করতে যাওয়াটাই আমার জন্য কাল হলো। ছেলেটা হঠাৎ বলল, এত অল্প বয়সী কোনো মেয়ে যে তার ব্যাগে এতগুলো টাকা নিয়ে ঘুরতে পারে, সেটা তার কল্পনাতেই নেই। এটা বলেই সে হঠাৎ গম্ভীর হয়ে বলল, কল্পনার জগতে আপনার সঙ্গে আমার ভালো পরিচয় ছিল। সেই জগতে আমরা দুজন হাত ধরাধরি করে হাঁটতাম। এখন আমরা বাস্তবে বাস করছি। আমি কি বাস্তবের এই মেয়েটাকে একটু ছুঁয়ে দেখতে পারি? তার কথা শুনে আমার হঠাৎ কী যেন হলো। আমি হাত বাড়িয়ে দিয়ে বললাম, কোনো সমস্যা নেই, ছুঁয়ে দেখুন। অতি দ্রুত আমরা বিয়ে করে ফেললাম। আমার বাবা, আমার আত্মীয় স্বজনরা আমার উপর খুবই রাগ করলেন। কোর্টে বিয়ে করে মাকে যখন খবর দিলাম, তখন তার স্ট্রোকের মতো হলো। বাট আই ওয়াজ হ্যাপি। সাইকিয়াট্রিস্ট রেবেকার দিকে সামান্য ঝুঁকে এসে বললেন, আপনাদের বিবাহিত জীবনে প্রথমে বড় ধরনের সমস্যা কখন হলো? মানে কোন সে ঘটনা? রেবেকা শান্ত গলায় বলল, যেদিন তার অয়েল পেন্টিংয়ে আমার চেহারার মেয়েটির রহস্য পরিষ্কার হলো সেদিন। রহস্যটা কি? আমার এক কাজিন আছে এয়ারফোর্সে, পাইলট। সে আমাকে আমার জন্মদিনে আমার একটা ছবি উপহার দিবে বলে আমার ছবি দিয়ে একটা ছবি ইমনের বাবাকে আঁকতে বলে। আমার একটা বড় ছবি সেই ইমনের বাবাকে দিয়ে আসে। ছবি আঁকা হয়, কিন্তু আমার কাজিনকে তখন এয়ারফোর্স থেকে পাঠিয়ে দেয় সোভিয়েত ইউনিয়নের কি একটা ট্রেনিংয়ে। সে আর ছবিটা ইমনের বাবার কাছ থেকে নিতে পারেনি। ছবির পেছনের এই রহস্য আপনি আপনার স্বামীর কাছ থেকে জানতে পারেন, নাকি আপনার কাজিন আপনাকে বলেন? আমার কাজিন আমাকে বলেন। ইমনের বাবা পুরো ব্যাপারটা গোপন করেছিল। পেন্টিংটা কি আছে আপনার কাছে? না। যেদিন আমাদের ডিভোর্স হয়ে যায় সেদিনই আমি ছবিটা নষ্ট করে ফেলি। এখন কি মনে হয় না কাজটা ভুল হয়েছে? না, মনে হয় না। আপনি কি ভেবেচিন্তে বলছেন, নাকি রাগ করে বলছেন? আমি ভেবেচিন্তেই বলছি, রাগ করে বলছি না। ছবিটা অবশ্যই সুন্দর ছিল, কিন্তু সেই সুন্দরের মধ্যে ছিল প্রতারণা। প্রতারণা আমার পছন্দ না। সুন্দর প্রতারণা সহ্য করে না। আপনি নিজে কখনো কারো সঙ্গে প্রতারণা করেননি? না, আমি কখনোই কারো সঙ্গে প্রতারণা করিনি। নিজেকে নিজে প্রতারণা করেননি? তা হয়তো করেছি। ইমন কাঁচি দিয়ে এখনও কাগজ কাটছে। তবে কাগজ কাটতে গিয়ে সে তার হাত কেটে ফেলেছে। মোটামুটি ভালোই কেটেছে। বেশ কয়েক ফোঁটা রক্ত পড়েছে। ইমন রঙিন কাগজের একটা টুকরো রক্তের উপর দিয়ে রেখেছে, যাতে ব্যাপারটা মায়ের চোখে না পড়ে। রেবেকা ব্যাপারটা দেখেছেন। তার মন খারাপ হয়েছে। ছেলেটা এরকম হচ্ছে কেন? ব্যথা পেয়েছে সে বলবে, চিৎকার করবে, কাঁদবে, নিজেকে আড়াল করবে কেন? ইমন, তাকাও আমার দিকে। ইমন তাকালো। রেবেকা হাত কাটা প্রসঙ্গ তুলতে গিয়েও তুললেন না। ছেলে তাকে যখন কিছু জানাতে চাচ্ছে না,
তখন আগ বাড়িয়ে প্রশ্ন করার দরকার কি? রেবেকা বললেন, তোমার চাইনিজ লণ্ঠনের কত দূর? আর কতক্ষণ লাগবে? বুঝতে পারছি না। কাগজ কাটতে কি অসুবিধা হচ্ছে? আমি কেটে দিব? ডু ইউ নিড মাই হেল্প? না। আগামীকাল তোমার বাবা তোমাকে নিতে আসবেন। তুমি কি তা জানো? ইমন হ্যাঁ সূচক মাথা নাড়ল। তুমি যা যা সঙ্গে নেবে সব গুছিয়ে নাও। আমি গুছিয়ে রেখেছি। কখন গোছালে? ইমন জবাব দিল না। রেবেকা তীক্ষ্ণ দৃষ্টিতে ছেলের দিকে তাকিয়ে আছেন। ইমন নিজে নিজেই তার সব জিনিসপত্র গুছিয়ে রেখেছে। তার মাকে কিছু জানায়নি। বাবার সঙ্গে দেখা করার জন্য যে ব্যস্ততা তার মধ্যে আছে, সে তা মায়ের কাছ থেকে গোপন করছে। কেন করছে? তার কি ধারণা মা রাগ করবে? ইমন, শোনো, তোমার কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে তোমার বাবাকে জানাবে। তুমি যে নিজে থেকে কিছু বলো না, তা তো তোমার বাবা জানে না। তোমার স্বভাব আমি জানি বলেই তোমার দিকে লক্ষ্য রাখি। তোমার বাবা তো রাখবে না, ঠিক আছে? হুম। এই যে তুমি হাত কেটে ফেলেছ, আমি ব্যাপারটা দেখেছি। তোমার বাবা দেখবেও না। পুরুষ মানুষ এত খুঁটিয়ে কিছু দেখে না। কেন? প্রকৃতি ছেলেদের একরকম করে বানিয়েছে, আর মেয়েদের অন্য রকম করে বানিয়েছে। কারা বেশি ভালো? তোমার কি ধারণা কারা বেশি ভালো? জানি না। না জানলেও তোমার নিজের একটা চিন্তা আছে। সেই চিন্তাটা বলছো না, কারণ আমার ধারণা তুমি যা ভাবছো তা বললে আমি রাগ করব। তোমার চিন্তায় ছেলেরা বেশি ভালো। ঠিক বলেছি বাবা? হ্যাঁ। এখন লক্ষ্মী ছেলের মতো আমার ঘরে যাও। আমার ড্রয়ার খুলে ব্যান্ডেড নিয়ে এসো। তোমার কাটা হাতে লাগিয়ে দিচ্ছি। ইমন ব্যান্ডেড নিয়ে এলো। রেবেকা ছেলের হাতে ব্যান্ডেড লাগাতে লাগাতে বললেন, বাংলাদেশ তোমার কেমন লাগছে? ইমন বলল, ভালো লাগছে। বাংলাদেশের কোন জিনিসটা ভালো লাগছে? সব ভালো লাগছে। বাহ, ভালো তো। কোন জিনিসটা খারাপ লাগছে? লিজার্ড। ঘরের দেয়ালে ঘুরে বেড়ায়। এই ধরনের লিজার্ডকে আমরা বলি টিকটিকি। তুমি যে টিকটিকি ভয় পাও তা অবশ্যই বাবাকে বলে দিও। আচ্ছা। আমি তোমার সঙ্গে একটা সেলফোন দিয়ে দিব। সেলফোন কিভাবে ব্যবহার করতে হয় শিখিয়ে দেব। কোনো সমস্যা হলেই আমাকে টেলিফোন করবে। হুম। ইমন আবার রঙিন কাগজের কাছে বসল। রেবেকাও ছেলের কাছে এসে বসলেন। হাসি মুখে বললেন, চাইনিজ লণ্ঠন বানানো কোথায় শিখেছ? ইমন বলল, স্কুলে, আর্ট অ্যান্ড ক্রাফট ক্লাসে। মা, আমার কিছু শক্ত কাগজ লাগবে। কীরকম শক্ত কাগজ? 1 মিলিমিটার থিক হার্ডবোর্ড। আমি আনিয়ে দিচ্ছি। আমাকে বলে দাও কি করতে হবে, আমি তোমাকে সাহায্য করি। ইমন বলল, না। রেবেকা বললেন, না কেন? ইমন বলল, চাইনিজ লণ্ঠনটা আমি বাবার জন্য নিয়ে যাব, গিফট। আমি একা বানাবো। তুমি তো একাই বানাচ্ছ, আমি শুধু তোমাকে সাহায্য করব। ইমন শান্ত গলায় বলল, না। শওকত বলল, হ্যালো, কে? অনিকা? আনিকা জড়ানো গলায় বলল, আমার নাম অনিকা না, আমার নাম আনিকা, একটা আকার আছে। তুমি আজ অফিসে যাওনি? না। শরীর খারাপ নাকি? শরীর ভালো, বেশি রকম ভালো, এই জন্যই অফিসে যাইনি। ঠিক করেছি আজ সারাদিন মজা করব। একটা ক্যাব ভাড়া করে ময়নামতি যাব। ছোটবেলায় একবার ময়নামতি যাবার কথা ছিল, যাওয়া হয়নি। হ্যালো, শোনো, তুমি কি আমার সঙ্গে ময়নামতি যাবে? আজ তো যেতে পারবো না, আজ আমার ছেলে আসবে। ভুলে গিয়েছিলাম, আজ 5 তারিখ। ঘর গুছিয়ে রেখেছো? মোটামুটি গুছিয়েছি। আমাকে কী জন্য টেলিফোন করেছো? পুত্রের আগমন সংবাদ দিতে, না অন্য কোনো কারণ আছে? একটা জরুরি ব্যাপারে আলাপ আছে। আলাপ করো। ঘটনাটা হলো, কাল সন্ধ্যায় আমি বাসায় ফিরে দেখি দরজার নিচ দিয়ে কে যেন একটা মুখবন্ধ খাম ঢুকিয়ে দিয়ে গেছে। খামে কি আছে? প্রেমপত্র? খামে 500 টাকার 20টা নোট। আচ্ছা শোনো, টাকাটা কি তুমি দিয়েছো? আমি আমি টাকা দেব কোন দুঃখে? হঠাৎ করে মনে হলো তুমি কি না। অনেকদিন পরে ছেলে আসছে, এদিকে আমার হাত খালি। তুমি বিষয়টা জানো বলেই। জনাব শোনেন, আমি মহিলা হাজী মোহাম্মদ মহসিন না। আমি অতি কৃপণ এক মহিলা, না খেয়ে না খেয়ে টাকা জমায়। কি জন্য জমায় জানেন? একদিন সে সংসার করবে, সংসারে টুকটাক খরচ করবে। একটা মাইক্রোওয়েভ ওভেন কিনবে, একটা প্রেসার কুকার কিনবে, একটা রাইস কুকার। আমার কেন জানি মনে হচ্ছে তোমার শরীর খারাপ, কথা জড়িয়ে যাচ্ছে। আমি নিজেই জড়িয়ে যাচ্ছি, আমার কথা তো জড়াবেই। কিসে জড়িয়ে যাচ্ছি জিজ্ঞেস করলে না? কিসে জড়িয়ে যাচ্ছ? দুঃখ জালে জড়িয়ে যাচ্ছি। মানুষ জড়ায় প্রেম জালে, আমি জড়াই দুঃখ জালে। আনিকা, টেলিফোন রাখি? কেন, এক্ষুনি তোমার ছেলেকে আনতে যেতে হবে?
ওকে আনতে যাব বিকেলে। বিকেল হতে এখনো অনেক দেরি। কিছুক্ষণ কথা বলো। কি নিয়ে কথা বলবো? কি নিয়ে কথা বলবে তাও আমি বলে দেব? আজকাল দেখি আমার সঙ্গে কথা বলার টপিকও খুঁজে পাও না। নতুন কোনো অল্প বয়সীর সঙ্গে কি প্রণয় হয়েছে? তার নাম কি? তুমি কী সব কথা যে বলো! আই শোনো, তুমি 50 পৃষ্ঠার বাঁধানো একটা খাতা জোগাড় করো। সেই খাতায় তুমি এ পর্যন্ত যে কটি মেয়ের প্রেমে পড়েছ তাদের নামধাম লিখে রাখো। প্রথমে লিখবে নাম, তারপর লিখবে বয়স, তারপর লিখবে কী কারণে প্রেমে পড়লে। সবশেষে লেখা থাকবে কী কারণে প্রেম চলে গেল। অনিকা, আমি রাখি। আবার অনিকা বলছো? আমার নাম আনিকা, একটা আকার আছে। আচ্ছা ঠিক আছে, এখন থেকে তুমি আমাকে অনিকাই ডাকো। অনিকা ডাকার একটা সুবিধা আছে। কি সুবিধা? তুমি তোমার প্রেমিকাদের নাম অ্যালফাবেটিক্যালি নিশ্চয়ই সাজাবে। সেখানে আমার নাম সবার আগে চলে আসবে। আনিকা হলে অনেকের পেছনে পড়ে যেতাম। প্রথমে স্বরে ও, তারপর স্বরে আ। হ্যালো, টেলিফোন কি রেখে দিলে? না। তুমি কতদিন পর আমাকে টেলিফোন করেছো সেটা জানো? না, জানি না। ঠিক 1 মাস 3 দিন পর। তুমি শেষ টেলিফোন করেছিলে গত মাসের 2 তারিখ। আজ 5 তারিখ। তুমি দিন তারিখ সব মুখস্থ করে রাখো? হ্যাঁ, রাখি। তোমার সঙ্গে সম্পর্কিত সব কিছুই মুখস্থ করে রাখি। আনিকা শোনো, আমি একটা দোকান থেকে টেলিফোন করছি। দীর্ঘ সময় ধরে কথা বলছি। ওরা নিশ্চয়ই বিরক্ত হচ্ছে। বিরক্ত হচ্ছে না, ওরা খুশি হচ্ছে। তুমি নিশ্চয়ই ওদের মিনিট হিসেবে টাকা দিবে। তুমি যত বেশি কথা বলো ওদের ততই লাভ। তাছাড়া তোমার কাছে এখন 10,000 টাকার বান্ডেল আছে। টাকার সমস্যা নেই। আরও 3 মিনিট কথা বলো। তুমি কি জানো টেলিফোনে তোমার গলার স্বর অদ্ভুত সুন্দর? জানতাম না, এখন জানলাম। আমাদের বাসায় গতকাল সন্ধ্যায় একটা ধুন্ধুমার কাণ্ড ঘটেছে। কি কাণ্ড ঘটেছে? ধুন্ধুমার কাণ্ড। মিতুর স্বামী মিষ্টি কাপড় চোপড় নিয়ে উপস্থিত। বাবার জন্য পাঞ্জাবি, আমার এবং মার জন্য শাড়ি। মিতুর স্বামী মানে? মিতু কি বিয়ে করেছে নাকি? হ্যাঁ, ও আগস্ট মাসেই বিয়ে করে ফেলেছে। তার স্বামীর কাঠের দোকান আছে, নাম উড কিং। মিতুর বর হচ্ছে বনের রাজা। মিতু গোপনে বিয়ে করে ফেলেছে? আশ্চর্য তো! আশ্চর্য হবার কি আছে? মিতু আমার মতো না, সাহসী মেয়ে। তোমাদের বাড়ির সবার রিয়াকশন কি? সবাই মেনে নিয়েছেন? আমি এবং মা, আমরা দুজন খুশি। মা খুশি কারণ মিতুর বোনের রাজার চেহারা সুন্দর, লম্বা, ফর্সা। সে প্রতিটি বাক্যে 3বার করে বলছে মা। আমি খুশি কারণ সে আমার জন্য যে শাড়িটা এনেছে সেই শাড়িটা সুন্দর। কালো মেয়েদের সব শাড়িতে মানায় না, এই শাড়িতে মানাবে। শাড়িটার রং হালকা গোলাপি, গোলাপির ওপর রূপালি ফুল। তুমি আর্টিস্ট মানুষ, তুমি নিশ্চয়ই বুঝতে পারছো কালোর সঙ্গে হালকা গোলাপি এবং সিলভার কালার খুব ভালো যায়। বুঝতে পারছি। তোমার বাবা, ওনার রিয়াকশন কি? বাবার রিয়াকশন যথেষ্ট ইন্টারেস্টিং। ছেলে চলে যাবার পর বাবা আমাকে ডেকে বললেন, ওই ছেলে যে পাঞ্জাবিটা এনেছে সেটা বাথরুমে রেখে আয়। আমি বললাম কেন? বাবা বললেন আমি ওই পাঞ্জাবির উপর পেশাব করব, এই জন্য। হ্যালো শোনো, 3 মিনিট পার হয়েছে। এখন তুমি টেলিফোন নামিয়ে রাখতে পারো। যে তোমাকে 10,000 টাকা পাঠিয়েছে তার প্রতি আমি খুবই কৃতজ্ঞ। সে টাকাটা পাঠিয়েছে বলেই তুমি আমাকে টেলিফোন করেছো। টাকা কে দিতে পারে বলো তো? ইমনের মা না তো? উনি পরিত্যক্ত স্বামীকে টাকা পাঠাবেন কি জন্যে? সে জানে আমি দরিদ্র। ছেলে আসছে আমার সঙ্গে থাকতে। ছেলের যেন কষ্ট না হয়। সরাসরি আমাকে দিতে লজ্জা পাচ্ছিল বলে কাউকে দিয়ে খামে করে টাকা পাঠিয়েছে। হতে পারে, সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না। আমি কি টাকার ব্যাপারটা তাকে জিজ্ঞেস করব? জিজ্ঞেস না করাই ভালো। তিনি যদি টাকাটা দিয়ে থাকেন তাহলে কোনো না কোনোভাবে সেটা তিনি তোমাকে জানাবেন। কেন জানাবেন? জানাবেন কারণ কোনো মানুষ যখন কারো উপকার করে তখন তার একটা চেষ্টাই থাকে, উপকারের বিষয়টা মনে করিয়ে দেবার। কোনো মানুষই মহাপুরুষ না। এই পৃথিবীতে শুধুমাত্র একটা জায়গাতে মহাপুরুষরা বাস করেন, আর কোথাও বাস করেন না। মহাপুরুষরা কোথায় বাস করেন? ডিকশনারিতে। আনিকা টেলিফোন রেখে দিয়ে উঠে বসল। নিজেই কপালে হাত দিয়ে জ্বর দেখল। বালিশের নিচে থার্মোমিটার আছে, ইচ্ছা করলেই জ্বর দেখা যায়। দেখতে ইচ্ছে করছে না, বরং জ্বর নেই এমন ভাব করে ঘর থেকে বের হয়ে যেতে ইচ্ছে করছে। সাজতে ইচ্ছা করছে। মিতুর দেয়া শাড়িটা পরে কোনো একটা পার্লারে গিয়ে চুল বেঁধে এলে কেমন হয়? আজকাল সব মেয়েরা ফেসিয়াল করে, এতে নাকি মুখের চামড়া কমনীয় হয়। আনিকা কখনোই এই জিনিস করেনি, একবার করে দেখলে হয়। আনিকা গুনগুন করে গাইল, ওগো সুন্দরী, আজ অপরূপ সাজে সাজো সাজো সাজো।
একটা লাইন বলেই চুপ করে গেল। তার খুব সুন্দর গানের গলা ছিল। তাদের স্কুলের গানের টিচার শিবু স্যার বলতেন, তোর গানের গলা প্রতিমার চেয়েও মিষ্টি, তুই গান করলে খুব নাম করবি। গান শিখবি? আমি তোকে গান শেখাবো। আমাকে কোনো টাকা পয়সা দিতে হবে না, তুই শুধু ভালো দেখে একটা হারমোনিয়াম কিনবি। আনিকা বাবাকে হারমোনিয়ামের কথা বলেছিল। মতিউর রহমান অনেকক্ষণ মেয়ের দিকে তাকিয়ে বললেন, শুধু হারমোনিয়াম? ঘুঙ্গুর কিনে দেই, বাইজি হয়ে যা। তারপর তোকে পাড়াতে রেখে আসি, গান করবি, নাচ করবি, দুই হাতে টাকা কামাবি। রেকর্ড শুনে শুনে শেখা একটা গান শিবু স্যার প্রায় জোর করেই তাকে দিয়ে স্কুলের রজত জয়ন্তীতে গাইয়েছিলেন, নজরুলের গান। ওগো মদিনাবাসী, প্রেমে ধরো হাত মম। সেই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী। তিনি অনুষ্ঠান শেষে তাকে ডেকে পাঠিয়ে বললেন, তোমার নাম কি মা? আনিকা ভয়ে ভয়ে নিজের নাম বলল। শিক্ষামন্ত্রী বললেন, তোমার গান শুনতে শুনতে হঠাৎ চোখে পানি এসে গেল। আমরা রাজনীতি করা ঘাঘু লোক, আমাদের চোখের পানি আনা কঠিন ব্যাপার। খুবই তৃপ্তি পেয়েছি গো মা। আরও অনেক বড় বিস্ময় আনিকার জন্য অপেক্ষা করছিল। কিছুদিন পর শিল্পকলা একাডেমির ডিজি এক চিঠিতে জানালেন, শিশু শিল্পীদের একটা দল তুরস্ক যাবে রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দেবার জন্য। নজরুল সঙ্গীতের তালিকায় আনিকার নাম আছে। সে যেন আগামী শুক্রবার থেকে রিহার্সেলে আসে। তুরস্ক যাওয়া তো অনেক পরের ব্যাপার। ভয়ে এই চিঠির কথা সে তার বাবাকে বলতেই পারেনি। স্কুল থেকে অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেস রাবেয়া আপা এসেছিলেন। মতিউর রহমান তার কাছ থেকে তুরস্ক বিষয়ক সব কথা শুনে গম্ভীর গলায় বললেন, আপনার কি মস্তিষ্ক বিকৃতি হয়েছে? আমি আমার মেয়েকে একা একা পাঠাবো তুরস্ক? অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেস বললেন, একা তো যাচ্ছে না, আরও অনেক ছেলে মেয়ে যাচ্ছে। মতিউর রহমান বললেন, আপনাদের মস্তিষ্ক বিকৃতি রোগ হয়েছে বলে তো আমার হয় নাই। আমার মেয়ে কোথাও যাবে না। মেয়ের যথেষ্ট সাহস হয়ে গেছে। আমাদের কিছু না জানিয়ে সে স্কুল ফাংশনে গান গায়, গোপনে গোপনে আঙ্গুরবালা। আমি তার বালাগিরি বের করছি। তার ইচ্ছা ছিল মেয়েকে কঠিন শাস্তি দেন। মনোয়ারার জন্য পারলেন না। কঠিন গালাগালি দিয়েই তাকে খুশি থাকতে হলো। শেষ পর্যায়ে শুধু বললেন, তোমাকে আর স্কুলে যেতে হবে না, বাসায় থাকবে। মাকে রান্নাবান্নায় সাহায্য করবে। অতি শিগগিরই তোমার বিবাহের ব্যবস্থা করছি। কোনো বড় কেলেঙ্কারি হয়ে যাবার আগেই ঘর থেকে আপদ বিদায় করতে হবে। তোমার যা অবস্থা, হঠাৎ কোনো একদিন দেখব পেট বাঁধিয়ে ঘরে ফিরেছ। মতিয়র খুব আগ্রহ নিয়ে টিভিতে রান্নার একটা প্রোগ্রাম দেখছেন। মুরগি মশাল্লাম যে এত সহজে রান্না করা যায় তার ধারণাই ছিল না। হাতের কাছে কাগজ কলম থাকলে সুবিধা হতো, লিখে রাখতে পারতেন। আনিকাকে সাজগোজ করে বের হতে দেখে তিনি টিভি থেকে মুখ ফেরালেন। বিস্মিত হয়ে মেয়েকে ডাকলেন। মিতুর বদ জামাইটা যে শাড়ি দিয়েছে সেই শাড়িটাই সে পরেছে। দুয়ে দুয়ে চার মেলানো যাচ্ছে। আনিকার গন্তব্য মিতুর শ্বশুরবাড়ি, অথচ তিনি কঠিন গলায় বলে দিয়েছিলেন, ওই বাড়িতে যদি কেউ যায় তাহলে তার ঠ্যাং ভেঙে ফেলা হবে। তুই যাচ্ছিস কোথায়? কাজে যাচ্ছি। কিছুক্ষণ আগেই তো দেখলাম জ্বরে কোঁকো করছিস, এখন আবার কাজে যাচ্ছিস? কি এমন কাজ যে পটের রানী সেজে যেতে হয়? আনিকা বলল, পটের রানী সাজিনি বাবা, শুধু নতুন একটা শাড়ি পরেছি। তুই কি মিতুর শ্বশুরবাড়ি যাচ্ছিস? ওই বাড়িতে গেলে কিন্তু আমি তোর ঠ্যাং ভেঙে দেব। আনিকা শান্ত গলায় বলল, ঠ্যাং ভাঙা ভাঙি তো অনেক করেছো, এখন এসব বাদ দাও। টিভি দেখছিলে, টিভি দেখো। মতিউর রহমান কঠিন গলায় বললেন, তার মানে? আনিকা বলল, যা বলেছি তার মানে তোমার না বোঝার কথা না। তুই মিতুর শ্বশুরবাড়ি যাচ্ছিস কি যাচ্ছিস না সেইটা বল। আনিকা বলল, হ্যাঁ যাচ্ছি। এখন তুমি কি করবে করো, হাতুড়ি নিয়ে এসো, ঠ্যাং ভাঙো। মতিউর রহমান অবাক হয়ে মেয়ের দিকে তাকিয়ে রইলেন। এই মেয়ে মুখের উপর এমন ভঙ্গিতে কথা বলতে পারে তা তিনি স্বপ্নেও ভাবেননি। ঘটনা কি? আনিকা দাঁড়িয়ে আছে। হয়তো সে বাবার সঙ্গে আরও কিছুক্ষণ তর্ক করতে চায়। মতিউর রহমান মিইয়ে গেছেন। মেয়েকে কি বলবেন কিছুই বুঝতে পারছেন না। টিভিতে একটা নতুন রান্নার কথা বলছে, রাশিয়ান সালাদ। সেদিকেও মন দিতে পারছেন না। মতিউর রহমান ছোট করে নিঃশ্বাস ফেলে বললেন, অসুস্থ শরীর নিয়ে বেশি ঘোরাঘুরি করা ঠিক না। দুদিন পর পর জ্বরজারি হয়, এই লক্ষণও ভালো না। লিভারের কিছু হয়েছে কিনা কে জানে। ভালো একজন ডাক্তার দেখা। সবচেয়ে ভালো হলো রেস্টে থাকা। আনিকা আর কিছু বলল না। বাবার সামনে থেকে বের হলো। তার কোথাও যাবার পরিকল্পনা নেই। এখন মনে হয় মিতুর শ্বশুর বাড়িতে যেতে পারলে মন্দ হতো না। বাচ্চা একটা মেয়ে, বউ সেজে কী করছে দেখে আসা যায়। সমস্যা একটাই, মিতুর শ্বশুরবাড়ির ঠিকানা তার জানা নেই। রাইফেলস স্কোয়ারে নাকি সুন্দর দোকানপাট হয়েছে, এখনও সে যায়নি। সেখানে যাওয়া যেতে পারে। কফির দোকান থাকলে
এক কাপ কফি কিনে খাওয়া। সবচেয়ে ভালো হয় শওকতের বাসায় চলে যাওয়া। ছেলে তার সঙ্গে থাকতে আসছে, সে কী ব্যবস্থা করছে দেখে আসা। সে রিকশা নিল। রিকশায় ওঠার পর তার মনে হলো কোথাও না গিয়ে কোনো একটা সিনেমা হলে গিয়ে একা একা ছবি দেখলে কেমন হয়। ঠান্ডা সিনেমা হলে অনেক লোকের সঙ্গে বসে থাকা, ছবির আজগুবি কাহিনী দেখার মধ্যেও মজা আছে। নায়ক কোনো কারণ ছাড়া গান শুরু করলো। কিছুক্ষণের মধ্যেই এক গাদা মেয়ে উপস্থিত হলো, তারাও নাচ শুরু করবে। মন্দ কি? এই সময় সিনেমার কোনো শো আছে কিনা তাও আনিকার জানা নেই। রিকশাওয়ালা বলল, আপা কোথায় যাবেন? আনিকা বলল, এখনো বুঝতে পারছি না কোথায় যাব। আপনি এগুতে থাকুন, আমি ভেবেচিন্তে বলবো। রিকশা এগুচ্ছে। মাথার ওপর কড়া রোদ, অথচ আনিকার শীত লাগছে, বেশ ভালো শীত লাগছে। সে বুঝতে পারছে তার জ্বর আসছে, শরীর কাঁপিয়ে জ্বর আসছে। তার উচিত বাসায় ফিরে যাওয়া, কিন্তু তার বাসায় ফিরতে ইচ্ছা করছে না। রিকশা চলতে থাকুক, অনন্তকাল ধরে চলতে থাকুক। সে রিকশায় বসেই তার জীবন পার করে দেবে।